চ্যানেলেই তো একটা আছে। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে যুক্ত হয়েছি, তা হচ্ছে কুসুম কুসুম গণতন্ত্র। আমরা আসলে গণতন্ত্রকে কেন কুসুম কুসুম বলছি তার আলোচনায় আসবো, কিন্তু তার আগে বলে নেই যে আমাদেরকে আপনারা নেক্সাস টেলিভিশনের তে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ। এছাড়াও ইউটিউবের নেক্সাস টেলিভিশন লাইভে আপনারা সরাসরি দেখছেন, এবং ফেসবুকের ভেরিফাইড পেজেও আমরা লাইভ আছি। এবং আপনি পরেও যদি ভালো লাগে আবারও দেখতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে বারবার টিউন করে করে, কারণ আমাদের এখানে আজ খুবই গুরুত্বপূর্ণ দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং তার পাশেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই আলোচনাতে। ধন্যবাদ। আমরা কুসুম কুসুম গণতন্ত্রের কথা বলছি। আমরা যদি এরকম করে বলি, আমি আসলে প্রথম আজকে শুরু করতে চাই কোনো প্রশ্ন ছাড়া। ধরেন যে কুসুম কুসুম গণতন্ত্র শব্দগুলো মাথায় এলে, সায়ন্ত ভাই আপনার মাথায় কি আসে বাংলাদেশের ক্ষেত্রে? কুসুম কুসুম তো আমরা মনে করি আরাম আরাম একটা ভাব। হ্যাঁ। মানে কুসুম গরম পানি যখন আপনি মুখে নেন আরাম লাগে, কুসুম গরম পানি আপনি শরীরে ঢালবেন আরাম লাগে, আপনি কুসুম কুসুম গরম আবহাওয়ায় থাকবেন ভালো লাগবে। এটা আরাম আরাম একটা ভাব, একটা স্বস্তিদায়ক ভাব, ভালো লাগা। সরকারের জন্য তো ভালো লাগা যাচ্ছে। হ্যাঁ, তো যদি আপনি মনে করেন কুসুম কুসুম গণতন্ত্র এই হেডলাইন যেহেতু দিয়েছেন, সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। তার মানে হচ্ছে যে সব মিলিয়ে একটা কুসুম কুসুম ভালো লাগা আছে। আমাদের শরীফ ভাই কি বলে দেখি। ধন্যবাদ আপনাকে। আপনি আমার পাশে এক মানে বেরসিক একজন আলোচককে বসিয়েছেন। কুসুম কুসুম শব্দের সাথে প্রথম আসে কুসুম কুসুম প্রেম, অথচ এটাই আসার কথা ছিল, খুবই রোমান্টিক ব্যাপার। কিন্তু মানে চিকিৎসকরা আমি জানি যে একটু রোমান্টিকতাও থাকে, কিন্তু তিনি প্রথমে নিয়ে গেলেন হচ্ছে পানির মধ্যে। তো আমার কাছে মনে হয় যে এটা আসা আগে উচিত ছিল। তারপরে কি কারণে এটি নির্ধারণ করেছেন আমরা আলোচনার মধ্যে এবং আপনার প্রেমের মধ্যে কুসুম কুসুম প্রেম কোন অংশটা? এটা আমি এটা জানি না, না কোন অংশটা অভিজ্ঞতাটা এক্সপেরিয়েন্স এটা মনে হলো। অভিজ্ঞতা নাই, তবে এটা শান্ত ভাই নিশ্চয়ই, কারণ শান্ত ভাই আজকে বেশি ভালো মন থাকার কথা, কারণ শান্ত ভাই আজকে মানে অধ্যাপক হয়েছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, মানে অধ্যাপক হিসেবে জয়েন করার জন্য আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং দীর্ঘ বঞ্চিত থাকার পরে দীর্ঘদিন মানে আপনাকে মজলুম বলা যেতে পারে বঞ্চিত পেশার ক্ষেত্রে। হ্যাঁ, পেশার ক্ষেত্রে মজলুম শব্দটা একটু কেমন লাগে, আমি বলি ডিপ্রাইভড বা বঞ্চিত। তো আমরা আসলে অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এখন থেকে আমরা এইভাবে বলবো। অ্যাজ ইউ লাইক, আমার নামই আমার জন্য যথেষ্ট। ওকে শান্ত ভাই, আচ্ছা আমরা এই কুসুম কুসুম বলছে এই কারণে যে আমরা দেখব যে মানে শান্ত ভাই আমাদের বিরোধী দল খুবই সিলেক্টিভ কতগুলো ব্যাপারে, যেমন ধরেন মানে সংসদের ভেতরে এবং বাইরে, ওই সিলেক্টিভ বিষয়ের বাইরে তারা কোথাও কিছু নিয়ে খুব বেশি কথা বলছে বলে আমরা দেখি না। কিন্তু মানুষের অনেক অনেক কষ্ট যাচ্ছে চারদিকে, মানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলকে খুব বেশি আমরা সংবিধান মানে মানে জুলাই সংস্কার নিয়ে যত কথা বলছেন তারা, এত কথা ওনারা হাম নিয়েও বলেননি, মানে কোনো কিছু নিয়ে বলছেন না, বাণিজ্য চুক্তি নিয়েও বলেননি। তারা সব সময় তাদের একটা ফোকাল পয়েন্ট ঠিক করে তারা ওইখানে স্টিক করেছে, সংস্কার। সম্ভবত সংস্কার না হলে তারা আর কিছু করবে না, আর কিছু করতে ইচ্ছুকও না। তবে এটা ঠিক যে একেবারে বলে না তা নয়। এখন বাংলাদেশে বিরোধী দল বলতে আমরা আগে এরকম অভ্যস্ত হয়ে গেছি, বিরোধী দল মানে একটু জ্বালাও পোড়াও করবে, একটু আন্দোলন করবে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হবে, নানান রকমের আমরা গিয়েছেন সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন, এরকম পরিস্থিতি সব সময় দেখে এসেছি। তো
তো একদিন সচিবালয়ে ঘেরাও করতে গেছে, অপ্রীতিকর কোনো ঘটনা এরকম ঘটেনি। তারা লং মার্চের ঘোষণা দিয়েছে, তারা টিভি টকশো বিভিন্ন আপনি আলোচনায় খেয়াল করেছেন কিনা, একটু শরীফ ভাইকেও বলি যে ওনারা যে ঘেরাও করেছেন এটা সম্ভবত বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশ ওইভাবে বাধা দেয়নি এবং ওনরা আবার সচিবালয়ের ভিতরে গিয়ে তাদের দাবি দাওয়া বলে আসতে পেরেছেন। হ্যাঁ, এটা আসলে গণতন্ত্র তো এরকমই হওয়া উচিত। এখন গণতন্ত্রটা যেরকম হওয়া উচিত, বাংলাদেশে এইবার নির্বাচনের পরে এই নতুন সরকার আসার এই 6 মাস গণতন্ত্র যেরকম থাকা উচিত তার কাছাকাছি আছে। শতভাগ তো বাংলাদেশে কখনোই ছিল না, এখনও নাই, কিন্তু মোটামুটি অনেকখানি তার ফুলফিল হচ্ছে। যেমন ধরেন, জাতীয় সংসদে উভয় পক্ষ থাকছে, আলোচনা করছে, 1-2 বার ওয়াকআউট করেছে, আবার ঢুকেছে, আলোচনা করেছে, বয়কট করেনি। এইখানে আমার জানার বিষয়, মানে শান্ত ভাই, একই সাথে শরীফ ভাইয়ের কাছেও, যে সংসদে যেহেতু আপনি আছেন, তাহলে এই সচিবালয় ঘেরাও করা খুব জরুরি কিনা? না, রাজনীতি তো আসলে একটা হচ্ছে গিয়ে নির্বাচিত হয়ে একটা দলের কিছু প্রতিনিধি সংসদে যায়, ফলে সংসদে সরকারি দল এবং বিরোধী দল ওইখানে তাদের যুক্তিতর্ক হবে, বাহাস হবে, বাকবিতণ্ড হবে, প্রতিবাদ হবে, যুক্তিতর্ক সবই হবে। এইটা হলো একটা সংসদীয় রাজনীতির একটা পার্ট। কিন্তু রাজনৈতিক, তাহলে কি রাজনৈতিক দলগুলোর কোনো কাজ থাকবে না? রাজনৈতিক দলগুলো তো মানুষকে নিয়ে, মানুষকে সচেতন করা। ও রাস্তায় কেন, মানুষকে তো আপনি সংসদে বললেই শুনতে না পান। না, রাজনীতি তার মানে তো আপনি রাজনীতি শুধু একটা নির্বাচনকেই আপনি রাজনৈতিক দলের কাজের মধ্যে রেখে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো তাদের যে সরকারের যে তাদের দৃষ্টিতে বিরোধী দল সরকারের যে কাজগুলোকে অন্যায় মনে হয়, সে অন্যায় কাজগুলোকে তুলে ধরা, মানুষকে সচেতন করা, নিজেরা চাপ প্রয়োগ করার নানাবিধ প্রক্রিয়া আছে সেটা করা। আবার সরকারি দল তারা আবার জনগণকে বোঝানো যে তারা কি করছে। এখন এটা শুধু যে কয়জন মানুষ এমপি হলেন ওই কয়জনই সংসদে যদি বলেন, তাহলে এই রাজনৈতিক দলের বাকি নেতা কর্মীদের কাজ কি? তাহলে কি মানে শান্ত ভাইয়ের কথা অনুযায়ী যেটা বুঝলাম যে গণতন্ত্রের চর্চা আসলে রাস্তাতে ঘেরাও করে দলের এর মধ্যে থেকে হতে হবে। আপনি আবার বলি, মিসলিড করছেন। গণতন্ত্রের চর্চা সংসদে হবে, গণতন্ত্রের চর্চা রাজনৈতিক দলগুলো বাইরেও হবে, গণতান্ত্রিক রীতিনীতি মেনে। আমি একবারও বলি নাই যে বাইরে ঘেরাও করে বা এরকম। ধন্যবাদ। আর কোনো পদ্ধতি আছে কিনা দেখি, উনি আর কোনো পদ্ধতি বলেন। কেন আপনি থাকবে না? পার্লামেন্টেও যেমনি ভাবে কথা বলবেন, পার্লামেন্টের বাইরেও কথা বলবেন। পার্লামেন্টে যারা যান, যে সংসদ সদস্যরা, তারা সংসদে কথা বলবেন, কিন্তু একজন চা শ্রমিক তিনি কি প্রেস ক্লাবের সামনে এসে কথা বলতে পারবেন না? পারবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটা দেখেছি, যে যখনই এই মানুষগুলো এসে বলেছে যে আমার পেটে ক্ষুধা, 130 টাকা বাড়ি ভাড়া পান যে শিক্ষক, তিনি যখন ঢাকায় এসেছেন, আমরা বলেছি তোমাকে ফ্যাসিস্ট পাঠিয়েছে, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে তোমাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। অথচ এই যে মানুষগুলো, সেই মানুষগুলোর ভয়েস প্রপারলি যদি পার্লামেন্টে না ওঠে, তাহলে রাস্তা থেকে অবশ্যই বলতে হবে। বিরোধী দল যাদের সাথে জোট আছে, জোটের সব দলগুলো তো আর রিপ্রেজেন্ট নাই পার্লামেন্টে, সুতরাং তাদেরকে বাইরেও বলতে হবে। কিন্তু আপনি সংসদ অধিবেশনের সময়ে সচিবালয় ঘেরাওয়ের কথা বললেন। সচিবালয়ে আমরা লাঠিচার্জ দেখিনি, কিন্তু দেখেছি বিরোধী দলের নেতা তার দলের একজন এমপিকে, তরুণ এমপিকে গলা টিপে ধরেছেন, ডাক্তার মাসুদ। এবং এটি নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়েছে। ডক্টর, তো এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আমার যে যদি জিজ্ঞেস করেন, আমরা জুলাইয়ের যে পরিবর্তনটা চেয়েছি, এই পরিবর্তনটা আপনার অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে পুষ্টি। আমরা একটা পুষ্টিকর গণতন্ত্র চেয়েছিলাম, আমরা একটা পুষ্টিকর সংস্কৃতি চেয়েছিলাম, আমরা জুলাইয়ের ভেতর থেকে একটা পুষ্টিকর সংস্কৃতি চেয়েছিলাম। কিন্তু আমার পর্যবেক্ষণ হচ্ছে সেখান থেকে আমরা দূরে সরে গেছি। কিভাবে? রুগ্ন হয়ে পড়েছে, ক্রমশই রুগ্ন হয়ে পড়েছে। ডাক্তার লাগবে। জুলাই অভ্যুত্থানে প্রায় 350-এর বেশি গরিব মানুষ মারা গেছে। কুসুম কুসুম পুষ্টি চেয়েছিলেন, কুসুম কুসুম দিয়ে শুরু হবে, আস্তে আস্তে আমরা শরীফ ভাই যেখানে গেলেন, আপনার নামে একটা ফটো কার্ড বেশ ঘুরে বেড়াচ্ছে, তাই না?
যেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের নির্বাচনী ছক বলে আপনি একটা মানে 3টা ফর্মুলার কথা বলেছেন, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এনসিপি জামাতের ক্ষমতায় দেয়া দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে যে এ দুটো না পারলে ক্ষমতায় বসলেও বিএনপির হাত পা বেঁধে দেয়া। এখন আপনার কি মনে হয় যে এই ঘটনাটাই ঘটছে? রাইট। ডক্টর মোহাম্মদ ইউনূসের সিলেকশনটা আপনি যদি মানে বলতে বলেন, আমি মনে করি যে ওই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিলেকশনটা পারফেক্ট ছিল। ওই মুহূর্তে তার বিকল্প এখানে কেউ ছিল না যারা ঝড় ঝাপটাকে মোকাবেলা করতে পারেন। একই সঙ্গে তার প্রতি আমাদের আরও একটা প্রত্যাশা ছিল, তার যে ইমেজ, তার যে গ্রহণযোগ্যতা, এবং আমরা যা শুনেছি যে তিনি বাংলাদেশের দায়িত্ব পাননি বলে এই দেশটা এক ধরনের কি বলে ওই আমাদের অনেকটা পিছিয়ে গেছি, সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়েছি, সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা, তাকে ভালোবাসে, এবং তিনি নিজেও বলেছেন। তার মানে কি আপনি জাপান থেকে আরেকটা প্রশ্ন মাথায় এলো, কারণ সামনে তো প্রেসিডেন্ট নির্বাচন, দেখলাম যে সরকারি দল তো একটা সম্ভাবনার কথা শুনছিলাম যে ওনার নাম বলেনি বলে কি আপনার মন খারাপ? না, আমি খুবই খুশি হয়েছি, এবং আজকেও আমি এর আগে দুটো অনুষ্ঠানে বলেছি, গতকালকেও বলেছি যে বিএনপি অনেক পলিসির আমি সমালোচনা করি এবং আজকেও করব, কিন্তু বিএনপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বে নেওয়ার জন্য মনোনীত করেনি, এটি বিএনপির খুবই সুদূর প্রসারী এবং খুবই একটা ম্যাচিউর সিদ্ধান্ত। আমাদের পলিটিক্সের একটা আলোচনা ছিল যে লন্ডনে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে পুনর্গঠনের বিপরীতে, আমি আবার শব্দটা রিপিট করছি, পুনর্গঠনের বিপরীতে আমাদের একটা ডিজাস্টার ছিল, সেখান থেকে আমরা পুনর্গঠনের দিকে যাওয়ার কথা, কিন্তু সেটি তিনি না করে যে ধরনের ধ্বংসকে কন্টিনিউ করেছেন, একটা প্রতিষ্ঠানকে তিনি টার্গেট করে সেটা শেষ করে ফেলেছেন। একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর যে পরিস্থিতিতেই হোক না কেন, তার প্রথম দায়িত্বটা হয় ইকোনমিকে কিভাবে আবার রিভাইভ করা যায়। কিন্তু তার 1.5 বছরে, আমি তথ্যটা আপনাকে দেই, বাংলাদেশের ব্যবসায়ীরা তারা তাদের সংকট নিয়ে কথা বলার জন্য ডক্টর ইউনূসের পেছনে 1.5 বছর ঘুরেছেন, কিন্তু তিনি 5 মিনিটের জন্য তাদের কাউকে সময় দেননি। অথচ ওই সময়কালে এটাও অনেক জায়গায় দেখলাম যে কার্ড করেছে যে ডক্টর ইউনূসের সময়ে আমেরিকার থেকে একজন কেরানি এলেও তিনি তার সাথে ব্যবহার করতেন যেন জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে, জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে। স্টারলিংকের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ। স্টারলিংকের একজন নিম্ন স্তরের কর্মচারী এসেছিলেন, ভদ্রমহিলা হংকংয়ের, স্টারলিংকে কাজ করেন। তার কাজটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, তাকে সময় দিয়েছেন এবং ফটো সেশন করেছেন। না, ওটার সাথে তো ওনার ব্যক্তিগত স্বার্থ যুক্ত, সেটা থাকতে পারে, অবশ্যই পারে, প্রতিষ্ঠানের সাথেই তো চুক্তি হয়েছে, অবশ্যই পারে, কিন্তু তার মানে কি এই যে দেশের ব্যবসায়ীদেরকে আপনি অন্তত কথাটা শুনবেন না তাদের কাছ থেকে? বাংলাদেশের এখন পর্যন্ত আপনি চ্যালেঞ্জের যে জায়গাগুলো শোনেন, সমালোচনার যে জায়গাগুলো শোনেন, অতৃপ্তির যে জায়গাগুলো শোনেন, মূল আলোচনাটা তো এখন পর্যন্ত ইকোনমিকে নিয়ে। আমাদের ইকোনমির যে ডিজাস্টারটা হয়ে গেছে, এটাকে রিফিল করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ দরকার ছিল ডক্টর ইউনূস সেগুলো নেননি। আর ওই যে 3 পয়েন্টের কথা বললাম, তিনি খুব প্ল্যান করে এই কাজটি করেছেন। প্রথমত, তিনি অনেক দিন থাকতে চান, এটা ঈদের নামাজ থেকে খেয়াল আছে, স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে তো 5 বছরের বিষয়টা আসার কথা না। নোয়াখালীর এক হুজুর মোনাজাত ধরে বলছে এগুলো সবই আর্টিফিশিয়াল। এবং শফিক সাহেব বলেন যে এনসিপি জামাতকে ক্ষমতায় উনি নিতে উনি চেয়েছেন, এটা হচ্ছে তার প্রথম ইনিশিয়েটিভ ছিল। এইটা আমরা একটু লম্বা করে শুনতে চাই যে আপনি, এইটা খুবই ভয়ঙ্কর অভিযোগ, এটা আমরা লম্বা করে শুনতে চাই আপনার কাছ থেকে। আর সায়ন্ত ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাইবো হচ্ছে, উনি তো বলছেন সরকারি মানে বিএনপির হাত পা বেঁধেছে, আসলে আপনার কি মনে হয় না যে বিরোধী দলের হাত পা বেঁধে দিয়েছে ইউনূস সরকার এবং তার পরবর্তী সিদ্ধান্তগুলো? আমরা এটা একটা ডিটেল চাইবো, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি।
আমরা আলোচনা যেখানে ছিলাম, মানে প্রথম ছিলাম শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই, আপনি যে বলছিলেন যে এনসিপি জামাত ক্ষমতায় উনি দিতে চেয়েছিলেন, এইটার কি ধরনের যুক্তি আপনার কাছে আছে? ধন্যবাদ। প্রথম জায়গাটায় আপনি খেয়াল করবেন, তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে তিনি বলেছেন যে তরুণরা একটি নতুন দল গঠন করেছে, তাদের ভেতর থেকে এমপি হবে, মন্ত্রী হবে। তরুণদের নতুন দলের নাম কি? নাম এনসিপি। মন্ত্রী হবে এটাও বলেছেন। আবার নাহিদ ইসলাম যখন সরকার থেকে পদত্যাগ করেন, ডক্টর ইউনূস সাহেবের স্টাফ, আমি স্টাফ শব্দটা ব্যবহার করব, যদিও তিনি উপদেষ্টাদের থেকেও বেশি পাওয়ার এক্সারসাইজ করতেন, শফিকুল আলম, তিনি তাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্সে বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নিরপেক্ষ সরকার হতেন, ওই দিনই শফিকুল আলমের চাকরি চলে যাওয়ার কথা। এই কারণেই চলে যাওয়া উচিত যে এই ধরনের স্পর্শকাতর একটা সময়ে, যখন জাতির প্রত্যাশাটা হচ্ছে যে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, তখন সরকারের অংশ তাদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের প্রধানকে বলা হচ্ছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তৃতীয়ত, প্রশাসনকে তারা যেভাবে, আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যখন বেসিক জায়গাটা ছিল গণ অভ্যুত্থানের, কি গণ অভ্যুত্থানের বেসিক জায়গাটা ছিল আমাদের এখানে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন। যখনই ইলেকশনের কথা বলা হয়েছে, তখনই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আপনি সংস্কার বিরোধী। অথচ জামাত নির্বাচনের 1.5 বছর আগের থেকে সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে, তার মতো প্রচারণা চালিয়েছে, কিন্তু অন্যরা যখন বলেছে ভোট কবে হবে, সঙ্গে সঙ্গে বলেছে তুমি জুলাই বিরোধী। তৃতীয় জায়গাটা হচ্ছে প্রশাসনকে তাদের মতন করে তারা সাজিয়েছে। জামাতের মহাসচিব যেদিন বললেন যে লটারির ভিত্তিতে ডিসিএসপি নিয়োগ দিতে হবে, তার ঠিক 2 দিন পর সরকার কিন্তু লটারির ভিত্তিতে ডিসিএসপি নিয়োগ দিল। এবং তার ভেতরে তাদের যে লোকজন, এটা মোটামুটি বোকা ছাড়া সবাই বুঝতে পারে যে একটা রাজনৈতিক দলের একজন প্রশাসনের মধ্যে একজন কর্মকর্তাকে আপনি বগুড়াতে দিলেও তিনি যে সার্ভিসটা দিবেন, আপনি কুড়িগ্রামে দিলেও একই সার্ভিস দিবেন। আপনি বেছে বের করলেন কতজন লোক দলের সাথে, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় লটারি করে পোস্টিং দিলেন। এই ধরনের আরো আমি অন্তত 10টা পরিষ্কার আমি বুঝতে পারছি যে আপনি বেশ প্রস্তুতি নিয়ে এরকম একটি বক্তব্য হাজির করেছেন। আমরা একটু সায়ন্ত ভাইয়ের কাছে যাই। আপনি তো আগেই বলেছেন যে বিএনপি হাত পা বেঁধে দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা এমনিও হয়েছে, কিন্তু সায়ন্ত ভাইয়ের কাছে আমি যেতে চাই এই জন্য যে আপনার কি মনে হয় না যে বিরোধী দলের হাত পাও বেঁধে ফেলা হয়েছে? কারণ তারা, একটা উদাহরণ আমি দিয়ে দিই, যে বাণিজ্য চুক্তি এগুলো নিয়ে তারা খুব বড় রকমের কোনো কথাবার্তা বলছে না। এইটা স্পেসিফিক, এইটা যদি বলেন, ওইখানে বাংলাদেশের মোটামুটি মনে হয়েছে সবারই হাত পা মুখ সবই বাঁধা। কারণ এটা নিয়ে কেউ কেউ বলছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া হয়েছে, দেশ বিক্রি করে দেয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একদিকে বলছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, টকশোতে এসে বলছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা আবার এটার প্রতিবাদটা করছে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা, চায়না, ক্ষেত্রবিশেষ আগে ছিল ইন্ডিয়া, এই দেশগুলোর আনুকূল্য পাওয়াটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তা এখন ইন্ডিয়া ওই রকম অবস্থানে না থাকলেও চায়না এবং আমেরিকার সাপোর্টটা ধরে রাখা সব রাজনৈতিক দলগুলোই একটু গুরুত্বপূর্ণ মনে করে, যে কারণে আপনি দেখবেন যে এটা নিয়ে ওই আপনার শিরোনামের মতো একটু কুসুম কুসুম প্রতিবাদ করে, এর বাইরে জোরালো প্রতিবাদ থাকে না। কি ঘটছে না যে, যেমন ধরেন আরেকটা ব্যাপার ঘটছে না যে আসলে এরা নিজেরাই নিজেদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলছেন বিরোধী দলেরকে, এইটার বেলায় যেরকম এর বাইরে অন্যগুলায় আসলে তাদের হাত পা অন্য কেউ বেঁধে দেয়নি, তারা নিজেদের ফ্যাসাদে জড়িয়ে গেছে। নির্বাচনের আগে যে বেহেশতের টিকিট বিক্রি করতে গিয়েছিল, ওই টিকিটটা মানুষ আসলে কেনেনি। টিকিটের বিনিময়ে মূল্য দিতে হয়েছে, তারা টাকা ছড়িয়েছে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু ওই টিকিটটা জনগণ ঠিক কিনে মানে নিয়েছে, কিন্তু তার রিটার্নটা দেয়নি, ফলে তাদের ভোট দেয়নি, তারা একটা হোঁচট খেয়েছে।
পরবর্তীতে এসে তাদের রাজনীতির যে স্বরূপ সেটা উন্মোচিত হয়ে যাচ্ছে। তারা ধর্মের নাম নিয়ে রাজনীতি করে, কিন্তু তারা ধর্মের ধারে কাছেও যে নাই, তাদের রাজনীতিটা যে আসলে আল্লাহ, খোদা, রসুল, ধর্ম এইসবের ধারে কাছে না, তারা যে খুব জঘন্যতম মানসিকতা নিয়ে করে ধর্ম ব্যবসা করে। সৎ লোকের শাসন চাই না, সে তার ধারে কাছে নাই, বরং তারা এখন বিপদগ্রস্ত হয়ে গেছে তাদের দল নিয়ে। আপনি সাম্প্রতিককালে দেখেন, এই দুদিন আগে জামায়াতের আমির একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন দলের নেতাকর্মীদেরকে, বলেছে শয়তান সংগঠনের দিকে ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকতে হবে। মানে এই দলটার উপর শয়তান ঝাঁপিয়ে পড়েছে, সেটা জামায়াতের আমির নিজেই বলছেন। এবং কি উপলক্ষে বলছেন? কারণ হলো গিয়ে তিনি বিচক্ষণ লোক, তো বুঝে ফেলেছেন আগেই যে তার দলের নেতাকর্মীরা, একজন এমপি যিনি নিজে নারীরা বেপরদা হলে, শয়তান মানে কি? এই শয়তান মানে তো হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল না, মানে ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান, ওকে, ইবলিশ শয়তান ওদের মধ্যে বাসা বেঁধেছে বলেই ওরা মুখে ধর্মের কথা বলে, ধর্মীয় লেবাস ধারণ করে, কিন্তু তার নিজের তার ওই পুরুষতন্ত্রের যে শয়তানের লাঠিটা, ওই লাঠিটা জামাত আর কন্ট্রোল করতে পারে না, বেশি নড়াচড়া করা শুরু করছে। একজন এমপি, বয়স্ক এমপি, যিনি নিজের নারীদের পর্দা না মানলে আইন হবে, তাকে জেলে ঢুকানো হবে, এই কথা পর্দার ওপাশে নারীদের রেখে বয়ান করতেন। সেই এমপি একটা নাবালিকা, একটা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করলো, পরিস্থিতি তৈরি করলো, এবং পরে ধরা খেয়ে ব্যাকডেট দিয়ে বিয়ে করার এইসব কারবার করলো। এটা ঘটতে পারে, একটা দুইটা না। গত সপ্তাহে আমি দেখলাম যে জামাত তো বেশি ধর্মের কথা বলে এবং অন্যের বিষয় নিয়ে খুব কালচার করে, যে কারা কতটা অনৈতিক। তো জামায়াতের বিষয়ে সংবাদ মাধ্যমে যেই কথাগুলো ছাপা হচ্ছে প্রথম শ্রেণীতে, সেইখানে আমি এইখানে ওদের 1 মাসের মধ্যে যে কয়টা সার্চ দিয়ে খুঁজে পেয়েছি, এইখানে 1 মাসের মধ্যে ঘটেছে যেগুলো সংবাদ মাধ্যমে এসেছে হেডলাইন হয়ে 1 মাসের মধ্যে, আগেরগুলো না। এই 1 মাসের মধ্যে তাও ছোটোখাটোগুলা, মানে যে নামকাওয়াস্তে অনলাইন, ওগুলো টানি নেই। প্রথম সারির জাতীয় সংবাদ মাধ্যমের 27টা স্ক্রিনশট এনেছি আমি। এর মধ্যে আপনি শিশু ধর্ষণ পাবেন, এর মধ্যে আপনি বিধবা নারীকে ধর্ষণ করে তাকে, আপনি কি কাইন্ডলি আপনার একটু, যদি আপনার আপত্তি না থাকে, যেহেতু আপনি এটা পাবলিক পোস্ট দিয়েছেন, আপনি কি একটু পড়ে শোনাবেন? আপনার এটা খুব, আমার মানে বললে তো মজা হবে না। আমি লিখেছি যেটা, যে শয়তান সংগঠনের দিকে ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের জন্য এই সতর্কবাণী দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিচক্ষণ লোক, ঠিকই ধরেছেন, জামায়াতের নেতাদের শয়তানের খুঁডির, মানে ওই দক্ষিণাঞ্চলে খুঁটিকে খুঁটি বলে, খুঁডির নাড়াচাড়াকে বলে লাড়াচাড়া বলে অনেকে, খুঁডির লাড়াচাড়া বেড়ে গেছে। মাত্র কয়েকদিনে প্রকাশিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের দলটির উপর শয়তান কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। ধর্ষণ, শিশু ধর্ষণ, টাকা আত্মসাৎ, 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসছে এক জামায়াতের নেতার বিরুদ্ধে, জেলে গেছে। নারীকে অবৈধভাবে প্রেগন্যান্ট করে আবার গর্ভপাত ঘটানো, নাবালিকা মেয়েকে চাকরি অর্থের প্রলোভনে ফেলে একজন এমপির শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা, সমকামিতা, হিজড়ার সঙ্গে অনৈতিক কাজে জড়ানো থেকে শুরু করে মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হওয়া, কোনো শয়তানি বাদ যায়নি জামায়াত শিবিরের এই পদধারী নেতাদের। তাই জামায়াতের আমিরের এই ওয়াজটা খুবই জরুরি ছিল। এইটা হলো বিষয়। এবং আমি এইখানে সবগুলো দেখেন, এই বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমের এরকম 27টি স্ক্রিনশট দিয়েছি। আপনি আসলে বলতে চাচ্ছেন যে বিরোধী দল নিজেদের নিয়ে ব্যস্ত। জামায়াত দেখেন, তাদের একজন এমপি নিজের মেয়ের নামে 20,000 করে টাকা, সেই টাকাটা 2 বার দুস্থদের টাকা দিবে, 2 বার করে মেয়ের নাম লিখে 20,000 টাকা লোভ সামলাতে পারেনি, সেটা করেছে এমপি। জামায়াতের নেতা ওই যে অনুদানের সাইকেল গেছে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য, সেখানে জামায়াতের একজন উপজেলা আমির ছিলেন, চেয়ারম্যানও ছিলেন নাকি, তিনি ভাইস চেয়ারম্যান, তিনি নিজের নাতির জন্য, তার ছেলের নাকি ইনকাম কম, সেই জন্য নাতির জন্য ওই দুস্থদের দেওয়া সাইকেল নিয়ে গেছে। এইরকম তারা তাদের দলের মধ্যে আগে যেরকম একটা আবরণ তৈরি করেছিল, তারা সৎ লোক, তারা ধার্মিক লোক, তারা বেহেশতের টিকিট নিয়ে ঘোরাফেরা করছে, এখন দেখা যাচ্ছে সবই ভুয়া।
তাদের ভেতরে পরতে পরতে শয়তান, যেটা জামাতের আমির বলেছেন, এবং সেই শয়তান তাড়াতে জামাতের আমির সহ সিনিয়র এরকম নেতারা ঘটনা ব্যস্ত হয়ে ঘটলে পড়েছেন। তো ফলে আসলে বিরোধী দল বা দেশের মানুষের সঙ্গে কথা বলার তাদের টাইমই নেই। বুঝতে পেরেছি বিরোধী দল শান্ত ভাই, হিসেবে ভূমিকা পালন আসলে করা। এটা হলে তো আসলে যারা সৎ লোকের ফলে শাসন আপনি যে বলছেন যে প্রতিষ্ঠা বিরোধী করতে দলকে ডক্টর চায়, ইউনূস বেঁধেছে কিনা, বিরোধী দলকে ডক্টর ইউনূস বাঁধবে কেন? ওরা নিজেরাই শয়তানের ফাঁদে ধরা না, বাধা ঠিক আছে, পড়ে এটা গেছে। হচ্ছে আমির সাহেবও দুঃখ করেই বলেছেন। আচ্ছা, আমরা একটা নিব ছোট্ট বিরতি, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনাটা আমরা একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই। তা এই গণতান্ত্রিক সুন্দর পরিবেশে মানুষ কতটা সুন্দর আছে শরীফ ভাই? বিদ্যুতের এসে উৎপাদন সব কিছু ব্যাহত হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে যেমন ইশরাক উনি একটি কথা বলেছেন যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি। আপনি কি এটা মনে করেন? ধন্যবাদ। আমি আগের যে অংশগুলো আলোচনা হলো তা সেখানে একটু টাচ করে তারপরে এখানে আসতে চাচ্ছি। আমরা এখানে বিরোধী দলের কথাগুলো বলছি, কিন্তু আমি মনে করি যে আমি প্রথম সমালোচনা করব সরকারের, এই কারণে যে তার কাছে আমার চাওয়াটা বেশি, প্রত্যাশাটা বেশি। আবার সংসদ সদস্যরা আমাদের কাছ থেকে যে সুবিধাগুলো ভোগ করেন সরকারের কাছ থেকে, সেখানে সরকারি দল বিরোধী দল উভয়ের জন্য আমার ট্যাক্সের পয়সা যায়। সুতরাং আমি সরকারকে যেমনিভাবে আসামের কাঠগড়ায় দাঁড় করাবো, একই সাথে বিরোধী দলকেও কোনো কোনো জায়গায় আমি প্রশ্ন করব। ঢাকা শহরে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি বন্ধ করা যায়নি। মার্কেটগুলোতে চাঁদাবাজি হচ্ছে, সরকারকে এটার জন্য আমি প্রথম দায়ী করব। ঢাকার ফুটপথে একসময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ চাঁদাবাজি করত, এখন কারা চাঁদাবাজি করে এটি আমি জানতে চাই। একই সঙ্গে আমি এই প্রশ্নটাও করব যে কাউরান বাজারে যে এরিয়াটা, সেই এরিয়াটার এমপি হচ্ছে বিরোধী দলের নেতা। আপনার গাবতলী যে বাস টার্মিনাল, সেখানকার এমপি হচ্ছে বিরোধী দলের। আবার আপনি মহাখালী বাস টার্মিনাল, এই এরিয়াটার এমপি হচ্ছে বিরোধী দলের। তিনি কি দায়িত্ব পালন করেন? আমি ধরে নিচ্ছি যে সরকার দায়িত্ব পালন করছে না, কিন্তু বিরোধী দলের এমপি তার মিনিমাম কোনো ভূমিকা রাখার কি এখানে সুযোগ নেই? সেই সুযোগটা আমি দেখতে চাই। পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবেন, পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কথা বলবেন। এই সময়কালে মানুষের যেটা চাওয়া, যে ঘটনাটা কখনোই ঘটেনি, আপনি দেখেছেন যে একজন এমপির গলায় ছুরি ধরে তার কাছ থেকে জমি লিখে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি নিরাপত্তার জন্য মামলা করছেন। তাহলে আপনাকে আরেকটা খবর দেই, মানে আমাদের প্রধানমন্ত্রীর খালাতো ভাই এমপির গলায় দা ধরে লিখে নেওয়ার এটা 22 সালের ঘটনা। তার এটা পারিবারিক দ্বন্দ্ব, সৎ ভাইদের মধ্যে এমপির সৎ ভাইরা এটা করেছেন। এই এমপির দুই ওয়াইফ, ভাই সেই ওয়াইফ মামলাটা এখন করেছে, হ্যাঁ, মামলা যে এখন- কারণে মামলাটা আলোচনায় এখন এখন করেছে। কিন্তু এসেছে। না, কিন্তু ধরেন যে উনি যেটা বললো যে আমাদের প্রধানমন্ত্রী খালাতো ভাই তার মানে টাকা পেট্রোল ছিনতাই। পাম্প থেকে মানে 1 কোটির উপরে টাকা ছিনতাই হয়েছে মানে আমার যেটা বক্তব্য, ঢাকা শহরে, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে চিন্তাই যারা আমার করে খালাতো ভাই, খালাতো মামাতো মামাতো ভাই ভাই দেখে তো করে না। দেখে আর কি। তো আমি এই যে পরিবর্তনের যে জায়গাটা, কোন জায়গায় আমি দেখি যে সরকার কঠোর হতে পারছে না। আমি ঢাকার কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন আগে দেখলাম যে সেখানে সরকারি দল লাঠি নিয়ে দৌড়াচ্ছে, বিরোধী দল লাঠি নিয়ে দৌড়াচ্ছে, ছাত্র সংগঠন। তারপরে আবার তারা মিলে যাচ্ছে এবং বলছে যে আমরা যখন ফ্যাসিস্ট আসবে তখন আমরা সব এক হয়ে যাব। তাহলে এটা কি অভিনয়? তাহলে এই যে চিত্রটা আমি দেখছি, এটা কি অভিনয়? যদি অভিনয় হয় তাহলে আপনারা অভিনয় করবেন, আমরা এটি দেখতে অভ্যস্ত না। পরিবর্তনের যে জায়গাটা আপনি বলছেন, আমাদের পরিবর্তনের অনেকগুলো এখনো আমরা আশাবাদী যে আপনি পরিবর্তনটা করতে পারবেন। এই আলাপে যদি আমরা যাই শরীফ ভাই, তাহলে আমাদের আসলে ওই সন্ত্রাস এবং ইস্যুর উপর প্রচুর ঘটনা আছে। আজকে যেমন ধরেন একজন একজন স্কুল টিচারকে মারা হয়েছে কুমারখালীর, আপনার কুষ্টিয়ার কুমারখালী বাঁশখালীতে, শুধু জমি বিরোধ নিয়ে, এবং সেটাও সরকারি দলের লোকজনই করছেন। এরকম মানুষের জীবন নানা কারণে অনিরাপদ হচ্ছে। কিন্তু আমরা ওই আলাপটার চেয়েও আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে জরুরি আলাপের একটা হচ্ছে ধরেন এই বিদ্যুৎ সংকট। মানে বিদ্যুৎ সংকট, আমরা একটু সায়ন্ত ভাইয়ের কাছে যাই বিদ্যুৎ সংকটের বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে সায়ন্ত ভাই, এই যে বিদ্যুতের যে সংকটটা হচ্ছে, এটা কেন এরকম ভয়ঙ্কর আকার ধারণ করছে? আপনিও কি ইশরাক ওনার সাথে একমত যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি?
না, জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি হলে এখন জ্বালানি নীতি কোথায় কোথায় সমস্যা আছে সেটা চিহ্নিত করে 2 বছর তো চলে গেছে, ইন্টারিমের 1.5 বছর এবং এখন 6 মাস, সেটা তো চেঞ্জ করতে হবে। মানে যেমন তো ধরেন 2001 সেটা- থেকে 2005 মানে 6 এই সময়টা পর্যন্ত ধরেন মানে বিদ্যুতের একটা সংকট ছিল। তারপরে অন্তর্বর্তী সরকার এবং পরে শেখ হাসিনা এসে তারা একরকম করে মানে সেটাকে আবার মানে সমাধান করেছিলেন, মানে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ছিল, সেখানে অনেক চুরি অনেক ওকে, কিছু হয়েছে, ওকে, কুইক ওকে। রেন্টাল। না, ওকে বলি, এই সরকার কুইক রেন্টাল কিন্তু এখন চলছে না। তো আওয়ামী লীগ আমলে একটা ইস্যু ছিল, সেটা হলো তাৎক্ষণিক ব্যবস্থাপনার নাম করে তারা তাদের অনুগত কিছু লোককে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা চুরির বন্দোবস্ত করে দিয়েছিল, যার আবার ঘুরে ফিরে তাদের পকেটে, আওয়ামী লীগের নেতাদের পকেটে, টপ লেভেলের যারা রাষ্ট্র পরিচালনা করতো, হাসিনার ফ্যামিলি বা তাদের পকেটে হয়তো যেত। ফলে কুইক রেন্টাল দিয়ে বিদ্যুৎ সব কিছুর ওই রকম একটা পরিস্থিতি তৈরি করেছে, তারা বিদ্যুৎ দিয়েছে কিন্তু মানুষের পকেট কেটেছে এবং টাকা পাচার হয়েছে, এইটা একটা বিষয়। এই ইন্টারিম আসার পরে এবং তার থেকে এখন পর্যন্ত এই সরকারের সময়ে কুইক রেন্টালগুলো চলছে না, এইটা ফলে উৎপাদনের উপরে এটা তো একটা প্রভাব পড়বে। পাশাপাশি এই মুহূর্তে সংকট তৈরি হয়েছে গ্যাস এবং কয়লার। গ্যাস এবং কয়লার সংকট, কারণ কয়লা আমদানি কম হচ্ছে, ইভেন শুধু বাংলাদেশই না, আদানি তারাও কয়লার সরবরাহ ঠিক মতো পাচ্ছে না বলে আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন, এই ইলেকট্রিসিটি উৎপাদন কমে গেছে। ইলেকট্রিসিটি উৎপাদন আদানির কমে গেছে বলে বাংলাদেশে তাদের প্রতিদিন 1600 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা, সেটাও তারা দিতে পারছে না, সেই বিদ্যুতের পরিমাণ কমে গেছে। তো সেই সব কারণে এইটা হলো আপনার রিয়ালিটি, যেটা সেটা হলো গ্যাস এবং কয়লার সংকটের কারণে উৎপাদন কমে গেছে, তেল দিয়ে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন গ্যাস করতে তো হচ্ছে, আমাদেরই, এইটা বিদ্যুৎটা তো এটা আমাদেরই। পারছে না। কিন্তু গ্যাসের সংকট হলো আমাদের এই যে অ্যাক্সিডেন্টের জন্য গ্যাস উৎপাদন কমে গেল, বাসাবাড়িতে পর্যন্ত গ্যাস কমে গেছে, একটা অ্যাকিউট ক্রাইসিস তো গ্যাসের হলো। এর বাইরে আরেকটা যে জিনিস কেউ বলছে না, সেটা হলো সিস্টেম লস বলে যে কথাটা আছে। আসলে এটা তো নামটা সুন্দর, একটা পোশাকি নাম দিয়েছে সিস্টেম লস। এটাকে আমার মনে হয় সিস্টেম লস নামটা পাল্টে ফেলে এটাকে বিদ্যুৎ চুরি বলা ভালো। যে সিস্টেম লস মানে হচ্ছে এই পরিমাণ বিদ্যুৎ চুরি হয়, আপনার উৎপাদন হয়, আর গ্রাহক পর্যায়ে আপনি যে বিল পাচ্ছেন তাতে কতটুকু দেওয়া হচ্ছে, তার বাইরে যে বিদ্যুৎটা চুরি করে কেউ কেউ ব্যবহার করছে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যোগসাজশে, ওইটাকে চুরি না বলে সিস্টেম লস বলছে। এই চুরিটা বা সিস্টেম লসটা যদি কমাতে পারতো তাহলে লোডশেডিং অনেকখানি শান্ত ভাই, কমিয়ে আনা একটা জিনিস সম্ভব হচ্ছে যে ধরেন এই সিস্টেমটা আজকে থেকে না, বহুকাল ধরে আমরা এটার ভুক্তভোগী, সেটা চুরি বলেন বা যেইভাবে বলেন। এবং আমাদের যিনি এখন মন্ত্রী শরীফ ভাই, উনি কিন্তু আগেও অনেক এক্সপেরিয়েন্স, অনেক দিনের, এবং মনে হচ্ছে যেন বিএনপি যখন সরকার করলেন যেন 2006 আবার রিইনস্টল হলো। মানে ওই সময় আমরা যে হার্ডশিপের মধ্যে ছিলাম আবার সেই হার্ডশিপের মধ্যে ঢুকে গেলাম, এবং উনি প্রতিবার সংসদে দাঁড়িয়ে বলছেন যে সব কিছুরই আছে, আমাদের পর্যাপ্ত আছে। তাহলে পর্যাপ্ত থাকলে মানুষের কাছে নাই কেন? ধন্যবাদ। আপনি হিস্ট্রির যেটা স্পর্শ করেছেন, আমি মনে করিয়ে দেই যে এর আগের যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন যে ঘটনাগুলো সব থেকে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছে তার একটা হচ্ছে এই যে এনার্জি সেক্টর। এবং এই এনার্জি সেক্টর নিয়ে আপনার কানসাটের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড কিন্তু বিদ্যুৎকে নিয়ে। ফুলবাড়ির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডও কিন্তু এই ঘটনাকে বিদ্যুৎ এবং এশিয়া এনার্জির ঘটনা, মানে এই একই মন্ত্রণালয়ের পলিসি হচ্ছে একটা বড়। সুতরাং এই জায়গাটায় আমার ধারণা, শান্ত ভাই যেটা বললেন যে 2 বছর সময় পেরিয়ে গেছে, দেশের মানুষ যার সন্তান নিয়ে ঘুমাতে পারছে না, হাঁসফাঁস করছে রাতের বেলায়, আপনি তাকে যে যুক্তি দেন না কেন সে কোনো যুক্তি শুনতে রাজি না। অতীতে কি হয়েছে এই ঘটনাগুলো আমরা প্রতি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শুনি যে সমস্ত ঘটনার দায় হচ্ছে অতীতের, এবং অতীতের দায় ছিল বলেই হচ্ছে আমরা রেজিমটা চেঞ্জ করি, সেই কারণে আমরা রক্ত দেই, সেই কারণে আমরা জীবন দিই, কিন্তু সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে। এবং আমাদের যারা ক্ষমতায় বসেন তাদের সঙ্গে সঙ্গে একটা কাউন্টার যুক্তি এবং বক্তব্য তারা তৈরি করে রাখেন। আমি মনে করিয়ে দেই, দ্রব্যমূল্য নিয়ে কথা বলার পর ফারুক খান যখন বাণিজ্য মন্ত্রী আমাদেরকে বলতেন বাজারে কম যাবেন, কম খাবেন, আবার তারপরে
ইফতার সামগ্রী নিয়ে কথা ওঠার পর আপনার মনে আছে নরসিংদীর আওয়ামী লীগের একজন মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি বললেন, সলিউশন দেখিয়ে দিলেন যে কুলবরই দিয়ে ইফতার করবেন, আপনাকে কেন আপেল খেতে হবে, কেন খেজুর খেতে আমাদেরকে হবে? প্রচুর একই কথা বলে পরামর্শ বন্ধ করে দিব, প্রচুর রেসিপি দিয়েছে প্রচুর শেখ রেসিপি। হাসিনা নিজে। যদিও তার কাঁঠাল কিন্তু এখন আলোচনা আছে যে কাঁঠাল আসলে রিয়েলি কতগুলো কাজে এখন খাবার হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারের জায়গা থেকে এমন কতগুলো বক্তব্য দেওয়া উচিত না যে জায়গাগুলোকে আপনি রেডিমেড একটা কজ আপনি তৈরি করে দিবেন। এই যে বিদ্যুতের অতিরিক্ত বিল, এটা তো একটা বিরাট সংকট তৈরি করেছে তাদের মধ্যে। আমরা গত 2 মাস 3 মাস ধরে সরকারকে অ্যাপ্রিসিয়েট করছি যে পল্লী বিদ্যুতের মিটার চার্জ সরকার মাফ করে দিয়েছে। গত 3-4 দিন আগে শুনলাম যে না, ঘোষণা দেওয়া হয়েছিল, সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ঘোষণা দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত সেটি মওকুফ করা হয়নি। ইতিমধ্যে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি, কেন এটি নিয়ে আলোচনা করতে হবে। তো আলোচনা যদি করতে হয় তাহলে আপনি তখন ঘোষণা দিলেন কেন? আর শেষ করব আমি এই জায়গাটায় আজকের একটা ঘটনা, এই ঘটনাটা অবশ্যই আলোচনা হওয়া দরকার। আমি দেখলাম এর থেকে রাঙ্গামাটির থেকে একজন সাংবাদিক অপহৃত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে ঢাকায়, তারা গিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসেছেন, কিন্তু এখানকার রেসপন্সিবল কেউ বলছে না যে তাকে কোথায় নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং বিএনপির যে 31 দফার যে প্রস্তাব, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সঙ্গে যায় না। আমরা সরকারকে অনুরোধ করব, কেউ আইনের ঊর্ধ্বে না। আমি এই আলোচনার মধ্যে নিয়ে আসলাম এই কারণে যে তাদের কয়েকজন স্বজন আমার সাথে একটু আগে কথা বলেছে অনুষ্ঠানে আসার আগে, যে এই জিনিসগুলো বলবেন। নিশ্চয়ই আপনি এই মানে মেসেজটা দিলেন, নিশ্চয়ই সরকারের লোকজন এটা দেখবেন। আমরা হচ্ছে শরীফ ভাই একটা ছোট বিরতি নিব, আমরা বিরতির পর আবার আসবো, কারণ এখানে মানে পাওয়ার সেক্টরই অনেকগুলো ঘটনা আছে, ভুতুরে বিলের ঘটনাগুলো ঘটছে মানুষের জীবনে, এবং সরকার আসলে কিছু ভাবছেন কিনা, আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রান্না তো বন্ধ হয়ে আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিলাম সেখানে শান্ত ভাইয়ের কাছে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত বিল আসতেছে বা অতিরিক্ত হচ্ছে, এটা কেমন মানুষের জন্য? ইলেকট্রিসিটি পাচ্ছে না, কিন্তু ইলেকট্রিসিটি এইটা কোথাও কোথাও অতিরিক্ত বিল আসতে পারে যেখানে আপনার প্রিপেইড মিটার নাই, সেই সব জায়গায় যারা বিলটা তৈরি করে, এটা কোনো কোনো মাসে অতিরিক্ত মনে হয়। আমিও এর আগে ফেস করেছি। তখন লাইনম্যানরা যেই ব্যাখ্যাটা দেয়, বলে যে এইটা সবসময় প্রতি মাসেই টু দ্য পয়েন্ট হিসাব করে ওইরকম লেখা হয় না, আগে পরে হয়, ফলে কোনো এক মাসেরটা জমা থাকে, পুরা বিলটা ওই মাসে হয় নাই, এটা পরের মাসে যোগ হয়ে যায়। আপনি যখন বছরেরটা টান দিবেন তখন সব যোগ করলে দেখবেন যে এটা মিলে যাবে। এইটা একটা ব্যাখ্যা তারা দেয়, কতটা সত্য মিথ্যা জানি না। কিন্তু এইবার আবার যেটা হয়েছে, ভুতুরে বিলের এটা যতটুকু হয় ঘটে বাংলাদেশে, তার সঙ্গে কত শতাংশ গল্প যুক্ত হয় সেই বিষয়ে আমার একটা সন্দেহ আছে। শেষ করি কথাটা, শেষ করে নিই। এই জন্য যে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যদি এরকম কারো হয় তাহলে বিলটা আমাদের কাছে সাবমিট করেন। এই সাবমিট করার এখন অনেক পদ্ধতি আছে। আমি আপনাকে বলি, আপনার এই অনুষ্ঠান থেকে আপনি ঘোষণা দেন, কারো যদি এরকম ভুতুরে বিলের ব্যাপার থাকে, সেই বিলের কপিটা তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সহ আপনাকে পাঠাক হোয়াটসঅ্যাপে বা এই প্রোগ্রামের অনলাইনে দেখ। আপনি এগুলো এক জায়গায় করে বিদ্যুৎ মন্ত্রীকে, আপনার প্রতিনিধিকে দিয়ে বলেন আপনি চেয়েছিলেন এই যে এই এত এত গ্রাহকের এই যে ভুতুরে বিল এত টাকার জায়গায় এত টাকা আসছে। আমি নিশ্চিত আপনি পাবেন না, যা পাবেন ওর মধ্যে অনেক ফেক পাবেন। আসলে হচ্ছে গিয়ে সরকারকে বিব্রত করবার জন্য ওই একটা দুইটা এরকম ঘটে না, তা না, ঘটে। তার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল মিডিয়া একটা হাইপ তুলে দেয়। আপনার বাসায় হয়েছে? আপনার বাসায় হয়েছে? আমি আপনাকে বলি, ভাই আপনার বাসায় হয়েছে, আমার বাসায় হয়নি। এমনিতে আপনার কি মনে হয় না যে পুরো বিদ্যুৎ নিয়ে সরকার আসলে একটু লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে? পুরো বিদ্যুৎ নিয়ে সরকার আছে, এবং এই বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে হওয়ার সঙ্গত কারণ আছে, কিন্তু এটার উত্তরণ ঘটাতে হবে দ্রুতই। ওই যে বললাম
কয়লার সংকট, গ্যাসের সংকট, কয়েকটা জায়গায় আগুন লাগলো, গ্যাস উৎপাদন বন্ধ। গ্যাস উৎপাদন বন্ধ না হলে বিদ্যুৎ আসবে কোত্থেকে? এখন কি আদানি 1600 জায়গায় ধরেন অর্ধেকও দিচ্ছে না কোনো বেসরকারি সময়। খাতে বিনিয়োগ নিলে কি আমাদের এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে? না, সেইটা আইন আবার পাল্টে, কাদের হাতে খুব তুলে দ্রুত- দিয়ে না, দ্রুত আইন পাল্টে এইটা যেটা আবার করা হচ্ছে। কাদের হাতে তুলে দিয়ে আবার কোন কোন গোষ্ঠীকে লাভবান করার দিকে যাব সেইটাও ভেবে দেখতে হবে। ফলে এইটা সরকারের এখন কোনো অজুহাতই মানুষ গ্রহণ করবে না। হয়তো প্রথম 6 মাস গ্রহণ করছে যে অমুক যুদ্ধ, অমুক ক্রাইসিস, পুরনো আওয়ামী লীগের সময় তারা রক্ষণাবেক্ষণ না করে কোম্পানিগুলোকে জরাজীর্ণ করে রেখে গেছে, সেগুলো এখন উৎপাদনের পর্যায়ে অনেকটা নাই, কোথাও আগুন লাগছে, কোথাও অ্যাক্সিডেন্ট ঘটছে, বুঝতে পেরেছি সেই সব শান্ত কারণে। ভাই, কিন্তু আমরা একদম এইখান লাস্টে থেকে তো বেরিয়ে আসতে আরেকটা হবে সরকার। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে, এই জন্য আমরা এই প্রশ্ন থেকে জাম করে ওখানে যেতে চাই। মানে আমরা আর এই খাতে থাকতে চাই না। আমাদের বিরোধী দলীয় জোট তারা তাদের প্রেসিডেন্ট জোটের প্রার্থীকে ঘোষণা করে দিয়েছেন। তো এই নিশ্চয়ই আপনি শুনেছেন, অলি আহমেদ হচ্ছেন তাদেরই। অলি আহমেদ কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছে যে জামাত ইসলামী, এনসিপি, হেফাজত, মানে 3 জন বড় নেতার নাম করে বলেছে যে তারা যদি একত্র হয় তাহলে 3 দিনও লাগবে না এই সরকারকে ফেলে দিতে। এটা রাজনৈতিক বক্তব্য, এটা সবাই বলে। এটা বাংলাদেশের প্রত্যেকেই দাবি করে 18 কোটি লোক তার সঙ্গে আছে এবং অন্যদের সঙ্গে কেউ নাই। এটা সরকারি দল, এরা তো সবসময় দাবি ধরেন করে। এটা একটা রাজনৈতিক বক্তব্য, এর না, কোনো যেহেতু সারবত্তা নাই। আওয়ামী আর লীগকে তারা ফেলে দিয়েছে না, আওয়ামী লীগকে তারা ফেলে দিয়েছে তা তো না। আওয়ামী লীগকে এদেশের জনগণ এবং গণঅভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক শক্তি এবং জনগণ মিলে ফেলেছে। ওকে, আচ্ছা, ঈশের কাছে আসি একটু। শরীফ ভাই, আপনার একটা বক্তব্য শুনছিলাম অন্য জায়গায় এই জোটের প্রার্থী নিয়ে, এবং ওনাকে যে ওনারা যে নির্বাচনে আসলেন, এটা কি গণতান্ত্রিক মানে একটা প্র্যাকটিসকে, মানে চর্চাকে সামনে রাখা, নাকি উনি আসলে এই নির্বাচনে একজন সংসদক হলেন? কর্নেল অলি, হ্যাঁ, আসলে নিশ্চিত পরাজয় আপনি জেনেও যে যে তিনজনের যুদ্ধে যাচ্ছেন। আপনি যেটা বললেন কয়েকদিন আগে, তিনি যথার্থই বলেছেন যে এই 3 জন মানুষ একত্রিত হলে সরকার ফেলে দিতে পারে। তার ভেতর থেকে তিনি নিজেকেও স্বীকার করে নিয়েছেন যে তার এখন আর কোনো উপযোগিতা নেই এর ভেতর থেকে। কারণ যে 3 জনের নাম বলেছেন, আপনি ইতিহাস বলেন, সারা দেশে পরিচিতি বলেন, সবার মধ্যে কর্নেল অলির তো সবার উপরে থাকার কথা। তিনি যেটা বলেছেন এটা বিনয় না যে তার আর কোনো উপযোগিতা নেই সেটি। সেকেন্ড জায়গাটায় তিনি নির্বাচিত হবেন না এটা আমরা জানি, কিন্তু জামাত এখানে একটা স্ট্যান্ডবাজি করেছে। জামাত বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে যে নিরপেক্ষ লোকজনকে বিভিন্ন জায়গায় বসাবো, এবং সে এই যে ক্যান্ডিডেট করেছে এটা সে মার্কেটিংয়ে নিয়ে যাবে। বলবে যে দেখেছো আমাদের উদারতা, আমাদের দল থেকে কেউকে কিন্তু আমরা নমিনেশন দেইনি, আমরা অন্য একটা দল এবং বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছি। একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন। তার উদাহরণ হচ্ছে কর্নেল অলি নিজেও, যিনি বিএনপি করতে গিয়ে জামাতের সাথে, আপনার মনে থাকার কথা, একসময় সব থেকে বড় দ্বন্দ্বটা তৈরি হতো কর্নেল অলিকে নিয়ে। এখন তিনি সব থেকে আপনজন জামাতের, এবং তিনি যে কথাবার্তাগুলো বলেন এর মধ্যে শালীনতা নেই। এর মধ্যে কয়েকদিন আগে শুনলাম যাদের বাবা মার পরিচয় নেই তারা আমাদের সমালোচনা করে। আরে এর ভেতর থেকে যে তিনি একটা প্রভু মনে করেন নিজেকে, জামাত এখানে স্ট্যান্ডবাজি করেছে। জামাত দেখাতে চায় যে আমি দেখেছো কতটা উদার। জামাতের প্রার্থী যদি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকতো, আপনি নিশ্চিত থাকেন জামাত কখনো এই আসনটা ছাড়তো না। যেমনি ভাবে হয়তো তাকে অন্যভাবে করতো। শরীফ ভাই, অন্তর্বর্তী সরকারের সময় পরিষ্কার। আমরা একটু ঈশের কাছে যাই, সায়ন্ত ভাইয়ের কাছে, একদম লাস্ট মোমেন্টে। তো সায়ন্ত ভাই, মানে আপনি সরকারি দল থেকে কাকে আশা করছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারেন? কতগুলো ক্রাইটেরিয়া আগে দেখতে হবে। এক হচ্ছে ব্যক্তিত্ব, 2 হচ্ছে দল, একদম কম সময় দল এবং দেশের প্রতি যে সব সময় ঝুঁকি নিয়ে হলো ডেডিকেশন দেখায়। 3 হলো ক্রাইসিসের সময় যে আত্মসমর্পণ করে না, এইরকম বিবেচনায়। এবং প্রেসিডেন্ট এক দেশের ক্রাইসিসের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, তো তখন সকল রাজনৈতিক শক্তি কার কাছে যেতে পারে বা কার অ্যাক্সেস সবার কাছে থাকে, এই সব কিছু বিবেচনায় নিয়ে বিএনপিতে এরকম যোগ্য একাধিক আছেন, অনেকে আছেন।
কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু খুব প্রথমে করে তো আলোচনায় মাথায় এসেছে, আসে যার নাম। সংবাদ মাধ্যমে খুব করে আলোচনায় আসাতে এখন মোস্টলি আলোচনায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো তার সঙ্গে সব ম্যাচ করে, আরো অনেকের সঙ্গে ম্যাচ করে, কিন্তু তার সঙ্গে ম্যাচ করে এবং তার নামটি আলোচনার পরিষ্কার। শীর্ষে আছে। আমার মনে হয় যে সুতরাং আপনি আমাদের অনেক সুন্দর করে প্রত্যাশাটা ওইরকম বললেন। তৈরি হয়েছে। মানে এক দুইটা শব্দ যদি আপনি বলেন যে সরকারি দল থেকে কে হলে ভালো হয়, মানে অনেক লম্বা না করে। আমাদের তো প্রত্যাশা এখানকার একজন রাষ্ট্রপতি কতটুকু ভূমিকা রাখতে পারে আমরা জানি, তবে আমরা চাইব যে বাংলাদেশের রাজনীতির থেকে প্রতিহিংসা, বাংলাদেশের রাজনীতির থেকে এই ধরনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো অপসারণে যিনি ভূমিকা রাখতে পারেন, অভ্যুত্থানের ভেতর থেকে আমাদের যে প্রত্যাশা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একই সঙ্গে দলের নমিনেশন পেলেও তিনি সবার হয়ে উঠবেন, দলের পরিচয়ের বাইরে এসে মানুষকে নেতৃত্ব দেবেন, এই ধরনের একজন মানুষকে আমরা চাই। খুবই সুন্দর করে বলেছেন শরীফুজ্জামান শরীফ এবং অধ্যাপক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের আলোচনার ভিতর থেকে আমরা যেটা বললাম বা যেটা শেষ আশাবাদ ব্যক্ত করলাম, আশা করি বর্তমান সরকার এটা এই শরীফুজ্জামান শরীফের যে বক্তব্য এবং ডক্টর শান্তর যে যুক্তিগুলো এগুলোকে খেয়াল করবেন এবং আমরা চাই যে এমন একজন মানে রাষ্ট্রপতি হবেন যিনি শুধু দলের না সবার রাষ্ট্রপতি হবেন এবং আমরা যার কাছ থেকে ভিন্ন একটা বাংলাদেশের দিক নির্দেশনা পাবো, এই আশাবাদ রেখে আমরা আজকের মতো চলমানকে শেষ করছি। আমাদের সাথে আগামীকাল আবার একই সময় যুক্ত হবেন আশা করি। দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি।